মধ্যপ্রাচ্যে আবারও বিমানবাহী রণতরী এবং যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত কি সন্নিকটে? বাংলাদেশকে ঘিরে কেন ভারতের চাপ বাড়ছে? সেভেন সিস্টার্স নিয়ে কি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? ঈদের তৃতীয় দিনেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা, প্রাণহানি প্রায় অর্ধশতাধিক। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্ভাব্য যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। এরই মাঝে ওই অঞ্চলে যুদ্ধবিমানের নতুন বহর পাঠানোর কথা জানিয়েছে তারা। এছাড়া আগে থেকেই সেখানে অবস্থান করছে 2টি বিমানবাহী মার্কিন যুদ্ধ জাহাজ। এদিকে বিস্ফোরক এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র আঘাত হানার আগে ইরানি মার্কিনীদের সামরিক ঘাঁটিতে হামলা চালাক এমন একটি পরিকল্পনা নিয়ে দেশটির উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সম্ভাব্য যুদ্ধের আলামত বাড়ছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই যুদ্ধ। এ বাস্তবতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরঞ্জামের মজুদ বাড়াচ্ছে ওয়াশিংটন। এরই মাঝে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ বিমানের বহর পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে তারা। তবে কি ধরনের যুদ্ধ বিমান পাঠানো হয়েছে বা সেগুলো কোথায় মোতায়েন করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে সিএনএন জানিয়েছে, এ যাত্রায় মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে অত্যাধুনিক প্রযুক্তির অন্তত 6টি B-2 বোমারু বিমান পাঠানো হয়েছে। ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ ডিয়েগো গার্সিয়ার মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে ওই বহর। এর আগে একই বিমানের আরও একটি বহর সেখানে পাঠানো হয়। সব মিলিয়ে মার্কিন বহরে থাকা এই মডেলের বিমানের প্রায় 50% বর্তমানে ওই দ্বীপে। এছাড়া চলমান উত্তেজনার মাঝে এর আগে সেখানে C-17 কার্গো বিমান ও বিমানগুলোতে জ্বালানির যোগান দিতে 18টি রিফুয়েলিং ট্যাঙ্কারও পাঠানো হয়। সহজেই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শক্তিশালী সব বোমায় লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে B-2। 30,000 পাউন্ড ওজনের অতি শক্তিশালী GBU-57 বোমাও বহনে সক্ষম এই বিমান। ভূগর্ভস্থ বিভিন্ন স্থাপনা ধ্বংসে ব্যবহার করা হয় এসব বোমা। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনে হামলার জন্য B-2 বিমানের প্রয়োজন নেই, তবে ইরানের ভূগর্ভস্থ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে কাজে আসতে পারে এগুলো। ওয়াশিংটন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমানে 2টি বিমানবাহী মার্কিন রণতরী অবস্থান করছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, এর আগেও মধ্যপ্রাচ্যে হামলার জন্য ডিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফলে এই দ্বীপে নতুন করে বোমারু বিমান মোতায়েন আবারও মধ্যপ্রাচ্যে বড় আকারের বিমান হামলার ইঙ্গিত। ফলাও করে এই কথা প্রচার করছে ইরানের গণমাধ্যমগুলো। এ অবস্থায় সুরক্ষিত থাকতে আগেভাগেই ডিয়েগো গার্সিয়ার ওই মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার জন্য চাপ দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর একাংশ। 31 মার্চ প্রকাশিত বিস্ফোরক এক প্রতিবেদনে একথা জানিয়েছে টেলিগ্রাফ। ইরানি মার্কিন স্বার্থে প্রথম আঘাত হানবে কিনা এ ব্যাপারে উচ্চ পর্যায়ের কমান্ডারদের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে জানানো হয়। টেলিগ্রাফকে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যাতে ইরানে আঘাত হানার স্পর্ধা না দেখায় সেজন্য আগেভাগেই ডিয়েগো গার্সিয়ায় তাদের ওপর আঘাত করা হতে পারে। ধারণা করা হচ্ছে ওই ঘাঁটি থেকেই ইরানে হামলার পরিকল্পনা করবে যুক্তরাষ্ট্র। ইরানের আরেক কর্মকর্তা টেলিগ্রাফকে জানান, তার মতে অনেক আগেই ডিয়েগো গার্সিয়ায় আঘাত হানা প্রয়োজন ছিল। সেখানকার মার্কিন ব্রিটিশ ঘাঁটিতে বর্তমানে 4,000 সেনা অবস্থান করছে। সরাসরি ঘাঁটিতে বা দ্বীপে আঘাত না করলেও দ্বীপ সংলগ্ন জলসীমায় মিসাইল ছুঁড়ে শত্রুদের সতর্ক করা যায় বলে অভিমত অনেক ইরানি কর্মকর্তার। সার্বিক প্রেক্ষাপটে এরই মাঝে ইরান ডিয়েগো গার্সিয়া ও সেখানকার মার্কিন ঘাঁটি বরাবর মিসাইল তাক করে রেখেছে বলে জানিয়েছে টেলিগ্রাফ। হিজল জুবাইর, বাংলাভিশন। সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য প্রকৃত অর্থেই সমুদ্র বিচ্ছিন্ন।
ওই অঞ্চলগুলোর সমুদ্রে প্রবেশাধিকারের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এমন মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক। কূটনৈতিক চাপ সৃষ্টি করে কৌশলগত দিক থেকে নিজের অবস্থান শক্তিশালী করতে চাইছে ঢাকা। ভারতীয় বিশ্লেষকদের অনেকেই বিষয়টিকে দেখছেন নিজেদের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে। তাদের ধারণা, চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নতুন সমীকরণের দিকে এগোচ্ছে বাংলাদেশ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের বেইজিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য পুরোপুরি স্থলবেষ্টিত আর সমুদ্রের সাথে তাদের সংযোগের একমাত্র মাধ্যম বাংলাদেশ, তখন মুহূর্তের মধ্যেই এশিয়ার ভূরাজনীতিতে ওঠে উত্তেজনার ঢেউ। আঞ্চলিক সমুদ্রে প্রবেশাধিকারের ক্ষেত্রে বাংলাদেশকে একমাত্র অভিভাবক বলেও অভিহিত করেন অধ্যাপক ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের বক্তব্য মোটেও সাধারণ কোনো ভাষণ নয়, বরং এর মধ্য দিয়ে তিনি তুলে ধরতে চেয়েছেন বাংলাদেশের কৌশলগত অবস্থান। কিন্তু ভারত কি সত্যি এতটা নির্ভরশীল, নাকি এটি নয়াদিল্লির উপর চাপ বাড়ানোর একটি কূটনৈতিক চাল? ভারতের পূর্ব অংশ, যাকে 7 সিস্টার্স বলা হয়, এই রাজ্যগুলো স্থলবেষ্টিত বা ল্যান্ডলকড অঞ্চল। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এটি বিশাল এক সম্ভাবনার দরজা খুলে দেবে। একই সাথে হতে পারে চীনা অর্থনীতি সম্প্রসারণের একটি মাধ্যম। পণ্য উৎপাদন, বাজারজাত, বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়া, সব ক্ষেত্রে চীনের জন্য এটি উৎপাদন কেন্দ্র হতে পারে। সুযোগটি আমাদের কাজে লাগানো উচিত। So that's the opportunity we should seize and we should implement, we should get it done. অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকেই বদলে গেছে ভারতের সাথে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি। চীন, পাকিস্তানের মতো দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর মধ্য দিয়ে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে বাংলাদেশ। ডক্টর ইউনূসের মন্তব্যের পরপরই উত্তাল হয়ে ওঠে ভারতের রাজনীতি। বিষয়টিকে ভারতের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল বলে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের এই ধরনের আচরণ সহ্য না করে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন ত্রিপুরার টিপ্রা মথা দলের প্রধান ও রাজ্যের সাবেক রাজপরিবারের প্রধান প্রদ্যোৎ মাণিক্য। সাম্প্রতিক বছরগুলোতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগের মধ্য দিয়ে গভীর হয়েছে চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক। বর্তমানে আরও বাড়ছে দ্বিপক্ষীয় ঘনিষ্ঠতা। ভারত আশঙ্কা করছে বাংলাদেশ যদি আঞ্চলিক সমুদ্রপথের নিয়ন্ত্রক হতে চায়, তাহলে ভবিষ্যতে বৃদ্ধি পেতে পারে চীনের প্রভাব। অন্যদিকে সাগরের সাথে 7 সিস্টার্সের যোগাযোগের ক্ষেত্রে ভারত পুরোপুরি বাংলাদেশ নির্ভর বিষয়টা সেরকম না। ত্রিপুরা ও বাংলাদেশের রামগড় সংযোগ পথ, কলকাতা শিলচর গুয়াহাটি মহাসড়ক, মায়ানমারের সিত্তে বন্দর ও ভুটানের গেদু করিডোর ব্যবহার করে বিকল্প সমুদ্রপথ তৈরি করছে ভারত। 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের দেয়া বক্তব্যের পর ফেনিয়ে ওঠা বিতর্ক ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে কতটা প্রভাবিত করবে সেটা এখনই বলা মুশকিল। তবে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা দেশটির জন্য একটি রিয়েলিটি চেক। এটিকে ভারতের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন ভারতীয় অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ। এর জেরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিকল্প সমুদ্র সংযোগ দ্রুত বাস্তবায়নের দিকে মনোযোগ দেবে মোদী সরকার। অন্যদিকে চলমান এই পরিস্থিতি নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য হতে পারে একটি মোক্ষম সুযোগ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে অপহৃত 23 বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির গোয়েন্দা বিভাগ। গ্রেফতার করা হয়েছে 2 অপহরণকারীকে। বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ এবং মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে মিসরাতার আল গিরান থানায় করা অভিযোগের ভিত্তিতে দেশটির গোয়েন্দা বাহিনী তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে জিম্মিদের উদ্ধার করেছে তারা। পরবর্তীতে জিম্মি ও গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার জন্য দেশটির আল গিরান থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা এবং সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় 200। নিহতের মোট সংখ্যা প্রায় 50,400
400 জনে পৌঁছেছে। ঈদের তৃতীয় দিনেও গাজায় একের পর এক বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে 23 ফিলিস্তিনির প্রাণহানি ঘটে। বুধবার ভোর না হতেই 16 ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ইসরায়েলি হামলার ভয়ে ফিলিস্তিনিরা পালিয়ে বেড়াচ্ছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও ধরপাকড় এবং হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। টানা 31 দিন ধরে গাজায় সব ধরনের বেকারি বন্ধ রেখেছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ গাজায় খাদ্য সংকট তীব্রতর হচ্ছে। এদিকে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে হাজার হাজার ইসরায়েলি আন্দোলনকারী। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি তাদের প্রধান দাবি। মালয়েশিয়ায় একটি গ্যাস পাইপলাইনের লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে 145 জনকে। মঙ্গলবার মালয়েশিয়ার পুচং শহরে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস জানিয়েছে, সকাল 8:10 তাদের একটি গ্যাস পাইপলাইনে আগুনের সূত্রপাত হয় এবং পরে ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়। রাজধানী কুয়ালালামপুরের কাছে পুত্রা হাইটসে একটি পেট্রোল পাম্পের কাছে বিশাল এই অগ্নিকাণ্ডটি ঘটে এবং কয়েক ঘন্টা ধরে এটি স্থায়ী ছিল। বিস্ফোরণে 112 জন আহত হয়, যার মধ্যে 63 জনকে পুড়ে যাওয়া, শ্বাসকষ্ট এবং অন্যান্য আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গুরুতর না হয় তাদের মধ্যে 41 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও পাইপলাইনের আশেপাশে অবস্থিত প্রায় 190টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। অবশ্য এখন পর্যন্ত নিহতের সংবাদ পাওয়া যায়নি। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।